শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো তোমরা। আবার ফিরে এসেছি তোমাদের মাঝে। আমি গতদিন তোমাদের কি পড়িয়েছিলাম মনে রাখছো? বই খাতা নিয়ে মাঝে মাঝে বসছো তো নাকি? এতদিন তোমাদের সাথে দেখা হতো, কথা হতো, আমাদের কলেজ তোমাদের পদচারণায় মুখরিত হতো, কিন্তু সে সুযোগ তো আর হচ্ছে না। এখন এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে কথা বলতে হবে, তাই তোমাদের কাছে বারবার বলছি তোমরা বই কিনে ঠিক মতো লেখাপড়া করো। সিলেবাসটা নিশ্চয়ই জেনে গেছো। যাই হোক, আজকে আবার তোমাদের সাথে নতুন করে একটা নতুন কবিতা পড়াতে চাচ্ছি। তো যা হোক, আমি আজকে যে কবিতাটা পড়াবো সে কবিতাটার নাম কি জানো? বলো তো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা আছে আমাদের? দেখছো তো সিলেবাসটা? যদি সিলেবাস ঠিক মতো দেখো, অনেক কবিতা আছে, কিন্তু ওখানে অনেক প্রবন্ধ, ছোট গল্প আছে, কিন্তু সবগুলোই কিন্তু পড়তে হয় না। এখন একদিন তো বলেছিলাম ক্লাসে যে আমাদের কি কি আছে। যাই হোক, আমরা যে কবিতাগুলো পড়াবো সেগুলো তো তোমাদের এর আগে বলছিলাম। নতুন করে কি বলার আছে? আজকে আমি তোমাদের যে কবিতাটা পড়াবো সে কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তোমরা কি বিদ্রোহী কবিতাটা এর আগে পড়ছো? যদি এই কবিতাটি পড়ে থাকো তাহলে তো তোমাদের কাছে মনে হবে যে পরিচিত। যদিও পরিচিত, এর আগে পড়েছো, হয়তো কবিতা আবৃত্তি করেছো, কিন্তু এখন কিন্তু আমাদের ক্লাসে অর্থাৎ আমাদের সিলেবাসে আছে, পরীক্ষা পড়বে বা তোমরা পড়বো, বেশ ভালো করে পড়তে হবে, ঠিক সেই হিসাবে পড়তে হবে। যাই হোক, আমি পাঠ পরিকল্পনা তোমাদের জানাই দিচ্ছি আজকে আমরা কি কি করব, কি কি আমাদের পাঠ পরিকল্পনায় আছে। দেখো, প্রথমে আমাদের কবি পরিচিতি, আমাদের এই কবিতা পাঠের উদ্দেশ্য, তারপর আমরা কবিতাটা পড়বো, সেখান থেকে একটু আলোচনা করব এবং বাড়িতে কিছু কাজ দিব। মনোযোগ সহকারে সবাই অনলাইন ক্লাসে উপস্থিতি থাকবা বা তোমরা নিজেরা যে যার মতো বসে যাও। এবার আমি বলি কবি পরিচিতি। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পরিচয়টা তোমরা ছোটবেলা থেকে সবাই তো জানো। ওনার বাল্য নাম ছিল কি? দুখু মিয়া, কি তাই না? যাই হোক, আবার আমি বলে দিচ্ছি, এটা খুব ভালো করে পড়তে হয়। কারণ কি জানো, আমাদের সৃজনশীল প্রশ্নে অনেক সময় টিকে আসে যে বিভিন্ন সাহিত্যিক বা কবি, তাদের লেখকদের নাম, যে তাদের হচ্ছে জন্মটা কত সালে, মৃত্যুটা কত সালে, বা তার বিশেষ বিশেষ কাব্য, উপন্যাস, নাটকের। সেজন্য খুব মনোযোগ সহকারে কবি পরিচিতিটা পড়ে নিবে। বুঝতে পারছো? যাই হোক, আমি এবার বলি কবি পরিচিতি। যে কাজী নজরুল ইসলাম 25শে মে 1899 সালে ওনার জন্ম। এটা আর হচ্ছে 1976 সালে উনি মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এবার আমরা জাতীয় কবি, বিদ্রোহী কবি, এই যে আমরা তার কবিতার মূল বিষয়বস্তুটা কি পড়বো সেটা তো বলবো। তো ওনার জন্ম মৃত্যুটা বললাম, আর ওনার কাব্য সাধারণত সবই জানো, অর্থাৎ অগ্নিবীণা কাব্যের মাধ্যমে কিন্তু ওনার এত পরিচিতি। আর তারপরেও আমাদের এই অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত কিন্তু আমাদের এই বিদ্রোহী কবিতাটা। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী কবিতা। যা হোক, কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সাহিত্য ও সঙ্গীতের সৃজনশীল জীবন ব্যাপৃত ছিল মাত্র 23 বছর। তবুও দেখো তার কত লেখা, যেটা পড়ে আমরা সবাই মুগ্ধ হই। 1919 থেকে 1942 সাল, মাত্র আমরা কত বছর, 23, মাত্র 23 বছর। এরপর তিনি বেঁচে ছিলেন, কিন্তু সে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না, সেটাকে বেঁচে থাকা বলে না, মৃত্যু সমতুল্য। অর্থাৎ এরপর তিনি 34 বছর বেঁচে ছিলেন বাকরুদ্ধ অবস্থায়, অর্থাৎ বোবা, উনি কথা বলতে পারতেন না এবং অচেতন অবস্থায় থাকতেন মাঝে মাঝে। যাই হোক, এবার আমরা এই পাঠের উদ্দেশ্য বলি, যে আমরা এই পাঠের উদ্দেশ্য অর্থাৎ কবিতার মূল ভাব বুঝতে পারবো। তারপরে কবিতাটি মাধ্যমে কবির জীবন দর্শন ও বিদ্রোহী সত্তা বুঝতে পারবো। আর একটা কবিতার শব্দার্থ ও টিকা আমরা একটা পড়ে বুঝবো এবং মনে রাখার চেষ্টা করব। এবার
একটা কি দেখাচ্ছি দেখো, বিদ্রোহী কবিতার যে আতুর ঘর, অর্থাৎ এই কবিতাটা উনি যে ঘরে বসে লিখছিলেন দেখো, সেখানে গিয়ে আমরা দেখবো যে কবিতাটি আতুর, অর্থাৎ 1921 সালে দ্বিতল বাড়িটিতে বসে কবি লিখেছিলেন রক্তে দোলা জাগানিয়া বলবীর। এই যে দেখো এখানে থেমে গেছে, আমরা এই যে আমি দেখাচ্ছি, এইটা সেই এই ঘরে উনি বসে লিখছিলেন, এই সেই আতুর ঘর, অর্থাৎ এইটাকে বলছি আমরা আতুর ঘর বলতে, এই বিদ্রোহী কবিতাটা এই ঘরে বসে লিখছিলেন। এটা দেখার সৌভাগ্য হয়তো সবার হয় না, কিন্তু আমি তোমাদের এই অনলাইনে ক্লাস নিয়ে দেখাতে পারলাম। কি খেয়াল করে দেখছো তো? যাই হোক, এবার আমরা এই কবিতাটি একটু পড়ি আমি, যে দেখো কবিতাটা পড়লে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে, কিন্তু কঠিন কঠিন শব্দ আছে, সেই শব্দগুলো খেয়াল করতে হবে। প্রথমে দেখো, বলো বীর বলো উন্নত মম শির। শির মানে কি? শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। শির মানে বোঝো, নেহারি মানে বোঝো শব্দগুলো, যে নেহারি মানে দেখা বা প্রত্যক্ষ করা, আর যে শির নেহারি অর্থাৎ আমার শির, বা শির তো মস্তক, অর্থাৎ সবচেয়ে উপরে থাকে কি মাথা। এ বলা হচ্ছে যে নত শির ওই শিখর হিমাদ্রি। হিমাদ্রি মানে কি? হিমালয়, হিমালয়ের উঁচু, মাথা উঁচু করে। এবার আমি চির দুর্দম, আমি দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম মাইনা। এই যে বিশেষ বিশেষ শব্দগুলো দেখো, এই শব্দগুলো একটু শব্দার্থে খুব মনোযোগ সহকারে এটা দেখে রাখবা। বলা হচ্ছে যে টর্পেডো, এই টর্পেডো যে ডুবো জাহাজ নিক্ষেপের জন্য একরকম যন্ত্র আছে, সেটাকে বলা হয় টর্পেডো। আর এখানে যে ভীম বলা হচ্ছে, ভীম শব্দটি এর আগে তোমরা শুনেছো? এই ভীম হচ্ছে ভীষণ ভয়ানক, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব হচ্ছে, যাই হোক ইনি যে গদা নিয়ে যুদ্ধ করেছিলেন, সেটাকে বলা হচ্ছে ভীম। আমি সব কবিতার সব লাইনগুলো পড়তে পারবো না, আমি মাঝে মাঝে একটু পড়ি। দেখো আমি আবার পড়ছি, যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিবাস নিশাবসান, আমি ইন্দ্রাণী, সুতো হাতে চাঁদ, ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য। কি সুন্দর কথা! মম মানে কি? আমার। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর রণতুর্য। রণ মানে কি? যুদ্ধ। তুর্য মানে যুদ্ধের বাদ্য বাজনা। তারপরে দেখো বিভিন্ন জাতির কথা বলা হয়েছে কবিতায়। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। বেদুইন অর্থাৎ আরব দেশের জাতি, যাযাবর জাতি বলা হচ্ছে, এটা হচ্ছে বেদুইন যারা। আর চেঙ্গিস খান একজন মঙ্গল জাতির অন্যতম একজন যোদ্ধা ছিলেন, সেই চেঙ্গিস খান অর্থাৎ একজন সামরিক নেতা ছিলেন উনি। তারপরে আরো অনেক মানে কবিতায় যে বিশেষ বিশেষ শব্দগুলো দেখো, এখানে ধর্মের কথা, হিন্দু ধর্মের কিছু ধর্মীয় শব্দ আছে, মুসলমান ধর্মের কথা আছে। আমি যেরকম একটু আগে বললাম ভীমের কথা, দেখো আরেকটা লাইন আছে, আমি পিনাক পানি ডমরু ত্রিশূল ধর্মরাজ্যের দণ্ড। আবার দেখো আরেকটা শব্দ আমরা পাচ্ছি, যে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। যে ইসরাফিলের এটা কিন্তু মুসলমানদের শব্দ, যে ইসরাফিল সিংহা হাতে বসে আছেন, আমরা এটা জানি, তাই না? এবার আমি আরেকটু পড়ি দেখো, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ, আমি রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। কি সুন্দর কবিতা! অনেক বড় কবিতা, কিন্তু এখানে আমরা পুরাটা পড়বো না, যতটুকু পড়ছি তোমরা একটু খেয়াল করে শোনো এবং নিজেরা পড়ে নিবা এটা। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হলো বলরাম স্কন্ধে। এই দেখো আমি বলেছি যে বিভিন্ন ধর্মীয় শব্দ আছে, এই ধর্মীয় শব্দগুলো আমি উপড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টি মহানন্দে, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।
দেখো কেমন তার বিদ্রোহী ভাব, যে উৎপীড়িতের অর্থাৎ যারা নির্যাতিত তাদের ক্রন্দন যেদিন বাতাসে আর শোনা যাবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহীর বীর, বিশ্ব ছড়ায় উঠাইছি এক একা চির উন্নত শির। এবার কবিতাটা আমি পুরাটা পড়িনি, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে তোমাদের শোনানোর চেষ্টা করলাম, তোমরা একটু পড়ে নাও। কবিতাটা পড়তে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আমি যেটা বলছি যে এবার শব্দগুলো আমি বললাম যে আমি প্রণব নাদ, এই যে প্রণব, এই যে বলা হচ্ছে অনেক শব্দ, অঙ্কার ধ্বনি এরকম বলা হচ্ছে। যাই হোক, এবার আমরা কবিতার মূল ভাবটা একটু বুঝি। যে জাতীয়তাবাদের প্রশ্নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তারপরে ওনার লেখনী যে ব্রিটিশ, তার কবিতায় ব্রিটিশ বিরোধিতা ছিল স্বাভাবিক প্রকাশ, অর্থাৎ ব্রিটিশরা যে অত্যাচার বা অনিয়ম করতো আমাদের ভারত উপমহাদেশে বা আমাদের সবার উপরে, সেটা উনি মেনে নিতে পারেননি মন থেকে। মুক্তির আকাঙ্ক্ষা, অর্থাৎ তারা যে আমাদের পরে তাদের মতো শাসন করতো, সেটা অনেকেই হয়তো সেটা চায়নি, কিন্তু নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে আমাদের সবাইকে, আমরা সবাই বুঝতে পারছি তার কবিতার মাধ্যমে উনি জবাব দিয়েছিলেন। মুক্তির আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং আবেগকে স্পর্শ করেছেন তার প্রতিদিনের অভিজ্ঞতার সঞ্চয় দিয়ে, সেই অভিজ্ঞতার রূপান্তর ঘটিয়েছেন শব্দ সমবায়ে। ক্রোধে ঘৃণা, প্রতিশোধী স্পৃহা, ভালোবাসা, স্নেহ মমতা এবং মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কিন্তু কবিতা, এই বিদ্রোহী কবিতায়। এবার দেখো আমরা একটু আলোচনা করে নিই যে 1921 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে অভিঘাতে বিশ্বব্যাপী যে অবক্ষয়, নৈরাজ্য, ব্যক্তির একাকিত্ব এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা কিন্তু নজরুলকে তীব্রভাবে আলোড়িত করেছিলেন। এটা দেখে উনি সহ্য করতে পারছিলেন, ওনার ভিতরে একটা আলাদা আলোড়ন সৃষ্টি হয়েছিল। সে আধুনিকতাবাদীদের মধ্যে তখন সমষ্টিকে পরিবর্তে ব্যক্তিক পর্যায়ে আত্মোন্মোচনের প্রবণতা তখন প্রবল হয়ে ওঠে। ঠিক ওই সময়েই নজরুল প্রতিভার প্রকাশ, সময়ও তার জন্য প্রস্তুত ছিল, ফলে নজরুল মিটিয়েছেন সেই সময়ের সবচেয়ে কঠিন দাবি। আধুনিক বাংলা কবিতার ইতিহাস বিবর্তনের ইতিহাস। এই বিবর্তন ঘটে প্রধানত আঙ্গিকে। এবার বলি, আঙ্গিকে পরিবর্তন ঘটে মূলত ছন্দোপমা চিত্রকল্পের অভিনবত্বে। রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষরবৃত্তকে পয়ারের চাল দিয়ে কবিতাকে করে তুলেছিলেন গীতিধর্মী, এটা তোমরা জানি। আরেকটু বলি, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত কোমল ও গীতল শব্দ প্রয়োগে কবিতাকে প্রায় গান করে তুলেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্র স্বভাবের বিপরীতে কিন্তু নজরুল সম্পূর্ণ নতুন স্বাদ মেজাজ এ কবির কবিতায়। অবশ্য এর স্বাতন্ত্র্য কাজী নজরুল ইসলামের রাজনৈতিক ও সাহিত্যিক দ্রোহ বিশেষ ভূমিকা রেখেছিল। নজরুলের বজ্রনিনাদ পূর্ণ উচ্চারণ রবীন্দ্র স্বভাবের কোমল কণ্ঠের বিপরীতে উজ্জ্বল করে তোলে, তাই না? এখানে কিরকম শব্দ আছে না, যে এই কবিতার ভিতরে যে শব্দগুলো, যে আমি নটরাজ, আমি ধ্বংস, আমি সাইক্লোন, কিরকম যে কঠিন কঠিন করে বলা হচ্ছে, এবং বজ্রনিনাদ শব্দ, বজ্রের সমান, অর্থাৎ বজ্রপাত হলে যেরকম শব্দ হয় ঠিক এরকম করে। নজরুল একদিকে যুগমানুষ বুঝতে পেরেছিলেন, অন্যদিকে যুগের দাবিও মিটিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাঙালির নিজস্ব স্বভাব ও স্বাধিকারের প্রশ্নে আত্ম উদ্বোধন ঘটালেন বিদ্রোহী কবিতায়। এই কবিতায় উনি প্রথম উদ্বোধন ঘটালেন। তার কবিতায় বিশেষ সময়ের বিভীষিকা মূর্ত হয়ে উঠল। এই লক্ষ্যে নজরুল শব্দ নির্বাচন ও প্রয়োগে উঠলেন নির্বিচারী এবং চেতনা বিক্ষিপ্ত। বিদ্রোহী শব্দ ব্যবহার প্রসঙ্গে সৈয়দ আলী আহসান আধুনিক বাংলা কবিতা ভূমিকার শীর্ষ প্রবন্ধে লিখেছিলেন, নজরুল ইসলাম একই সঙ্গে বিক্ষিপ্ত চেতনার অধিকারী। বিক্ষিপ্ত চেতনা, বিভিন্ন রকমের চেতনা তার ভিতরে ছিল, সেটা আহসান হাবীব তার প্রবন্ধে এক জায়গায় লিখেছিলেন। তিনি বাংলা কবিতাকে তার শৃঙ্খলাবদ্ধ রূপ বিভক্ত থেকে মুক্ত করেছিলেন। বিদ্রোহী প্রথম স্তবকে 4 বার এবং পরবর্তী 3 স্তবকে 1 বার করে তিনি একটি সম্বোধন বাক্য বলো ঘুরে ঘুরে এসেছে, বলো বীর, বলো উন্নত মমশির। এই বলো বলো শব্দটা কয়বার বলেছি এখানে, যে প্রথম স্তবকে 4 বার এবং পরবর্তী 3 স্তবকে 1 বার। আর আমি শব্দটা কিন্তু একাধিকবার ব্যবহার করা হয়েছে, এটা তোমরা একটু গুনে নিবে। তারপরেও কিন্তু আমি একটু কাছাকাছি এগিয়ে গেছি, 50-এর বেশি।
তোমরা অ্যাকুরেট কতবার সেটা কিন্তু আমার কাছে বলবে। তোমাদের সাথে যখন আমি সরাসরি ক্লাস করব তখন কিন্তু তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব। এই কবিতায় শব্দ নির্বাচন এবং ব্যবহারের ক্ষেত্রে সচেতনভাবে নির্বিচারী ছিলেন এবং এর কারণগুলো যৌক্তিক ও স্পষ্ট। এই কবিতাটি বাঙালির আত্মজাগরণের মূল মন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায় এবং বুদ্ধিভিত্তিক শ্রেণীর বাঙালির আবেগের জায়গায় তীব্র আঘাত দেয়। এভাবে একটি জাতির বিশুদ্ধ আবেগকে আত্মীকরণ করে কবিতাটি হয়ে ওঠে জাতির আত্মজাগরণের মন্ত্র, যেটা সবাই চেষ্টা করেও পারেনি। সেটা কবিতার মাধ্যমে নজরুল এটা মানে উপযুক্ত জবাব দিয়েছিলেন। যাই হোক, যে আলোচনাগুলো করছি আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। কি কবিতা শুনছো, পড়লাম বা বোঝালাম, বুঝতে পারছো তোমরা? ভালো লাগছে কবিতাটি? যাই হোক, এবার আমি তোমাদের যতটুকু পড়ালাম বা যতটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটুকু বুঝেছো, কারণ আমি তো তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, আমি বুঝতেও পারছি না। তোমাদের মুখ দেখলে তো বুঝতে পারতাম তোমরা বুঝেছো কিনা, না হলে আবার জিজ্ঞাসা করতাম। তো আমি তোমাদের কিন্তু বাড়িতে কিছু কাজ দিচ্ছি, অবশ্যই এই কাজগুলো দেখবা। এখানে দেখবা বেশ কঠিন কঠিন শব্দ, আমি কিন্তু কিছু কিছু শব্দের অর্থও তোমাদের বলে দিয়েছি। তো খুব ভালো করে মনোযোগ সহকারে এই অর্থগুলো পড়বে। এখান থেকে আমাদের টিকের যে প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। যাই হোক, এবার আমি তোমাদের দুইটা প্রশ্ন বলছি, এই দুইটা প্রশ্ন তোমরা নিজেদের মতো উত্তর দেওয়ার প্রশ্ন লিখে নাও এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে তৎকালীন প্রেক্ষাপটে কবি বিদ্রোহী সত্তার প্রতিরূপ উপস্থাপন করো। এই কবিতা পড়ে তো বোঝা যাচ্ছে ওনার কবিতার ভিতরে কেমন বিদ্রোহী সত্তা ছিল। তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে। হ্যাঁ, স্মরণীয় কবিতাটির জন্যই নজরুল বাংলা সাহিত্যের ইতিহাসে স্থায়ী বিদ্রোহী আখ্যায় ভূষিত হয়ে গেছেন। উক্তিটির সত্যতা নিরূপণ করে ব্যাখ্যা করো। কি করতে পারবে? আমার তো মনে হয় তোমরা পারবে, তাই না? যাই হোক, বাড়িতে কাজ দিলাম, এই কাজটা তোমরা অবশ্যই করবে। আমি কিন্তু আগামী ক্লাসে আবার তোমাদের কাছে আরেকবার মনে করিয়ে দিব। যাই হোক, তোমরা ভালো থাকো, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা। তোমরা সবাই সুস্থ থাকো।